আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ৭টা স্টক নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং প্রতিটা স্টকে হচ্ছে ব্যাংক স্টক, ব্যাংকের শেয়ার। তো প্রথমে ইন্ডেক্স নিয়ে যদি একটু বলি, ইন্ডেক্সটা ৫-৬টা ওয়ার্কিং ডেজ, ৫টা ওয়ার্কিং ডেজ মাইনাস যাওয়ার পরে ২টা ওয়ার্কিং ডেজ পজিটিভ গেছে। তো আসলে এই ধরনের ক্ষেত্রে মানে ইন্ডেক্সের এই পজিশনে আসলে এন্ট্রি নেওয়া উচিত যারা ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য। ইন্ডেক্স পড়ে যখন বাউন্স ব্যাক করে তখনই আসলে একটা স্টক এন্ট্রি নেওয়া উচিত। তো প্রথম আমি যে স্টকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, ব্র্যাক ব্যাংক। ব্যাংক সেক্টরের মধ্যে মানে যতটুকু বলা যায় মানে ভালো স্টক এবং ফ্লোর প্রাইস তোলার পরে সর্বপ্রথম যে শেয়ারটা, ব্যাংকের যে শেয়ারটা সবচেয়ে ভালো করছে সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক। অনেক বেশি ফরেনার এই স্টকটাতে এন্ট্রি নিচ্ছে এবং এই স্টকটা কোনোভাবেই, যদিও তার ডিভিডেন্ড পলিসি সর্বশেষ 10% ক্যাশ 10% স্টক, তারপরেও ব্র্যাক ব্যাংক মানে খুবই ভালো করছে। ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। কিছু বিষয় আছে কি নামের উপরেও চলে যায়, ব্র্যাক ব্যাংকটা সেরকমই। যদিও সে ডিভিডেন্ড কম দিচ্ছে কিন্তু ফরেনার প্লাস তার ইনস্টিটিউট, তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো, ইপিএস এবং ডিমান্ড সাপ্লাইয়ের যে ব্যাপারটা, এটা মানে ডিমান্ড সাপ্লাই যতটুকু থাকতে পারে ততটুকুই ব্র্যাক ব্যাংকে আছে। এবং এখন যেখানে আছে ঠিক ইন্ডেক্স যেভাবে পড়ছে এখানে স্টকটাও লাল ক্যান্ডেলগুলো ঠিক সেভাবে করছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংকের। এবং এখান থেকে যেহেতু ইন্ডেক্স পজিটিভ হচ্ছে, ছোটোখাটো একটা মোমেন্টাম আসতে পারে। ব্যাংকের বিষয়ে আমি স্টকগুলো নিয়ে কথা বলার পরে শেষের দিকে আরেকটা বিষয়ে কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ব্র্যাক ব্যাংকের পরে আমি যদি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা ইবিএল, ইস্টার্ন ব্যাংক। এই স্টকটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, সম্ভবত 2টা বা 3টা। আমি যখন ভিডিও দিয়েছিলাম তখন শেয়ারটার প্রাইস ছিল 22-23 টাকা, সেটা এখন চলতেছে 25 টাকা 26 টাকার কাছাকাছি। হ্যাঁ, তো এখন তার ডিভিডেন্ড ঘোষণা হয় নাই এবং ভালো স্টকের মধ্যে অন্যতম। মানে ব্যাংকের মধ্যে ব্র্যাক ব্যাংক, ইবিএল এরা হচ্ছে ভালো স্টক, মানে ব্যাংকের মধ্যে অনেক ভালো স্টক। তো ইবিএলটা নিয়ে আমি সবচেয়ে বেশি, এবং আমি যাদেরকে পার্সোনালি ব্যাংকের স্টক কিনিয়েছিলাম তাদেরকে সবচেয়ে বেশি আমি কিনেছিলাম ইবিএল, ইস্টার্ন ব্যাংকটা। এবং যখন শেয়ারটা 22-23 টাকার মধ্যে ছিল, তারা প্রফিট করে অনেকে বের হয়ে চলে গেছে, অন্য স্টকে তারা এন্ট্রি নিয়েছে। আসলে দেখেন এখানে কিন্তু অনেক দিন কিন্তু বসে থাকতে হয়েছে যে ইবিএলে। আমি যাদেরকে স্টকটা কিনেছিলাম তারা কিন্তু অনেক দিন কিন্তু এখানে বসেছিল, 2-3 মাস অপেক্ষা করছে, তারপরে গিয়ে তারা এখান থেকে 14-15% প্রফিট করছে। এইভাবেই মার্কেটে টিকে থাকতে হবে। আপনি যদি এর বাহিরে অন্য কোনো বিকল্প খুঁজতে চান, আপনার আসলে লস ছাড়া অন্য কিছু হবে না। এটা একদম মানে ছোট একটা সুতুর উপর দিয়ে যেভাবে হাঁটা এই মার্কেটটা সেরকমই। তো ইবিএলটা আপনারা দেখতে পারেন, এখনও তার ডিভিডেন্ড পলিসিটা, যদিও প্রাইসটা আমি মনে করবো একটু বেড়ে গেছে বর্তমান ভলিউম যেভাবে হচ্ছে সেই তুলনায়, তারপরেও এন্ট্রি নেওয়া যেতে পারে। বাইসেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন, এটার জন্য আমি অথবা আমার চ্যানেল দায়ী নই। এরপরে যে স্টকটা নিয়ে আমি কথা বলবো, উত্তরা ব্যাংক। এই স্টকটা নিয়েও আমি ভিডিও দিয়েছিলাম 2-3টা। যখন আমি উত্তরা ব্যাংক নিয়ে ভিডিও দিই, সর্বশেষ যখন 22 টাকা 23 টাকা ছিল তখন আমি ভিডিও দিয়েছিলাম। আপনারা আবার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, ওখানে দেওয়া আছে। এখন শেয়ারটার প্রাইস 25 টাকা 24 টাকা আসে, মানে 25 টাকা, অলরেডি 25 টাকা সে ক্রস করে চলেও গেছিলো। এখন আবার ইন্ডেক্স যেহেতু পড়ছে সেই কারণে একটু নিচে চলে আসছে। তো উত্তরা ব্যাংকও আপনারা দেখতে পারেন, ডিভিডেন্ড পলিসি খুবই ভালো এবং অনেক পুরনো ব্যাংক। তার এখানে যে ভলিউমটা প্লাস তার যে ক্যান্ডেলটা সমস্ত কিছু খুব পজিটিভ। এখান থেকে সে একটা মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে, ডিভিডেন্ড ঘোষণার আগ পর্যন্ত সে একটা মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি উত্তরা ব্যাংকের। আপনারা এই স্টকটা দেখতে পারেন। এরপর যে স্টকটা সেটা ট্রাস্ট ব্যাংক। এই ট্রাস্ট ব্যাংকের সাথে কিন্তু উত্তরা ব্যাংক, ইবিএল এবং ব্র্যাক ব্যাংক কোনোটারে কিন্তু খুব বেশি মিল নাই। ট্রাস্ট ব্যাংকটা হচ্ছে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটা ব্যাংক, কিন্তু স্টকটা পড়ে আছে। কিন্তু তার মানে ডিভিডেন্ড পলিসিটা খুবই ভালো, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, ইপিএস সমস্ত কিছু পজিটিভ, খুবই ভালো। কিন্তু স্টকটা পড়ে আছে, যে কোনো মুহূর্তে স্টক এই ধরনের স্টকে এখন এন্ট্রি নেওয়ার সবচেয়ে মানে সুযোগ আছে। আমি এর আগে যে ব্র্যাক ব্যাংক বলছি বা ইবিএল বা উত্তরা ব্যাংক, তার থেকে সব মানে এন্ট্রি নেওয়ার জন্য এই স্টকটা সবচেয়ে বেশি পজিটিভ, কারণ এই স্টকটা এখনও বাড়ে নাই, কোনোভাবেই বাড়ে নাই, বরং সে আরও নিচের দিকে চলে আসছে। ইপিএস কী বলে, ইন্ডেক্সকে কেন্দ্র করে সে নিচের দিকে চলে আসছে। তার ভলিউম কিন্তু হচ্ছে না, আপনারা দেখতেছেন নিচে যে ভলিউমের রেখাগুলো, মানে কেউ স্টকটা ট্রাস্ট ব্যাংক কেউ সেল দিতে চাচ্ছে না। মানে সে যে জায়গায় আছে এখান থেকে কেউ সেলে দিতে চাচ্ছে না, স্টকটা কোনোভাবে সেল দিতে চাচ্ছে না, মানে এত টাইট পজিশনে স্টকটা পড়ে আছে।
আমি আশা করি যে 100% যদি কেউ প্রফিট করতে চায় 100%, 99%ও না, তারা এই স্টকটাতে এন্ট্রি নিতে পারেন। কারণ স্টকটা ওইভাবেই এখানে বসে আছে এবং তার কোনো এই মুহূর্তে এখানে কোনো ভলিউমের কোনো সুযোগও নাই। এই মুহূর্তে ভলিউম হচ্ছে না এবং সে আগের যে সাপোর্ট জোন আছে এবং রেসিস্ট্যান্স আছে, রেসিস্ট্যান্স তো সে যায় নাই, আগে যে সাপোর্ট জোন আছে ওই সাপোর্ট জোনের মধ্যেই ব্যাংকটা এই মুহূর্তে অবস্থান করতেছে। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো এবি ব্যাংক আর বাংলাদেশ ব্যাংক, সেও এই স্টকটা কিন্তু ডিভিডেন্ড খুব বেশি দেয় না, ডিভিডেন্ড পলিসি খুব বেশি ভালো না। ট্রেডিং স্টক কয়েকটা ব্যাংক সেক্টরের মধ্যে যেমন সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, এরা ট্রেডিং স্টক মূলত। তো ট্রেড যারা পছন্দ করেন, ট্রাস্ট ব্যাংক হচ্ছে ইনভেস্টমেন্ট স্টক, যারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন তারা এই ধরনের স্টক এন্ট্রি নিতে পারেন। কিন্তু এবি ব্যাংকটা হচ্ছে মূলত ফুল ট্রেডিং স্টক, খুব দ্রুত আপ ডাউন করে। ব্যাংকের শেয়ার যখন বাড়ে তখন সর্বপ্রথম এবি ব্যাংক টান দেয়, কারণ তার শেয়ার সংখ্যা খুবই কম। এই মুহূর্তে যে জায়গায় আছে এই জায়গায় এন্ট্রি নেওয়া যায়, কারণ অনেক দিন ধরে সে একই জায়গায় বসে আছে এবং তার ভলিউম হচ্ছে না। আমি মনে করি এবি ব্যাংক আগামীকালকের জন্য এবি ব্যাংক পজিটিভ কিছু হতে পারে, কারণ তার যে ভলিউম এবং তার যে ক্যান্ডেল সমস্ত কিছু, যদি ইন্ডেক্স পজিটিভ থাকে আগামীকালকে, আমি মনে করি ব্যাংকের মধ্যে এবি ব্যাংক ভালো করার সম্ভাবনা আছে। আপনারা এই স্টকটা দেখতে পারেন, এবি ব্যাংক। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সিটি ব্যাংক। ডিভিডেন্ড পলিসি খুবই ভালো, ব্যাংকের মধ্যে ব্র্যাক ব্যাংকের কাছাকাছি টাইপের একটা ব্যাংক, এবং তার ভলিউম হচ্ছে না, ছোট ছোট এখান থেকে আপ মুভমেন্টে যাচ্ছে। মোটামুটি সে নিচ থেকে উপরেই উঠছে, এখনও উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ভলিউমটা যদি হতো, যদি 600-700-800 কোটি টাকার ভলিউম হতো, এদেরকে আপনারা এখানে খুঁজেই পাইতেন না। আমি যতগুলো ব্যাংক নিয়ে কথা বলছি, যদি ভলিউমটা একটু ভালো হতো, তাহলে আপনারা এই ধরনের স্টককে আপনারা হাতের নাগালেই পাইতেন না। কোথায় যে থাকতো আপনারা কল্পনা করতে পারতেন না। তো যাই হোক, আপনারা প্রিভিয়াস তাদের গ্রাফ দেখলে বুঝতে পারবেন তারা কোথায় ছিল। তারা 22-23% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে, ক্যাশ এবং স্টক দিয়ে 22 টাকা 23 টাকা থাকার মতো শেয়ার না, এই শেয়ারগুলো এখানে থাকার কথা না। তো আপনারা সিটি ব্যাংকটাও দেখতে পারেন, সিটি ব্যাংকে ভলিউম হচ্ছে না, এখান থেকে এসে ছোটোখাটো একটা আপ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো, আল আরাফা ইসলামী ব্যাংক। ইন্ডেক্স মোবারে প্রায় সময় তাকে দেখা যায়, আমি যখন ইন্ডেক্স আলোচনা করে বেশিরভাগ সময় আল আরাফা ইসলামী ব্যাংকের নাম আমাকে বলতে হয়, কারণ ইন্ডেক্স মোবারে এই ব্যাংকটা ভালো করতেছে। এই মুহূর্তে প্রত্যেক ব্যাংকে ইন্ডেক্স মোবারে পজিটিভ রোল প্লে করে, তো আল আরাফা ইসলামী ব্যাংকও সেদিক বিবেচনা করে সেটা টানতেছে, কিন্তু নিচে ভলিউম হচ্ছে না। তার মানে যারা এখানে আছে স্মার্ট মানি অথবা ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী, তারা কিন্তু শেয়ার সেল দিচ্ছে না। তাদের উদ্দেশ্য হচ্ছে যে শেয়ারটা আরও টানবে, আমরা এই মুহূর্তে এখানে আসলে সেল দেব না। আল আরাফা ইসলামী ব্যাংক, যারা আসলে অন্যান্য ইসলামী গণনার মন মানসিকতার, তারা এই স্টকটা দেখতে পারেন। আল আরাফা ইসলামী ব্যাংক গণনার একটা স্টক, এবং সে উপরের দিকে যাওয়ারই খুবই ইন্টেনশন আছে, উপরের দিকে এসে যাবে, কারণ যেহেতু তার ভলিউম করে নাই কিন্তু সে উপরের দিকে যাচ্ছে, ভলিউম করতেছে না কিন্তু উপরের দিকে যাচ্ছে। সুতরাং তার আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি আল আরাফা ইসলামী ব্যাংকের। এই একটা আল আরাফা ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, এবি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, ইবিএল এবং ব্র্যাক ব্যাংক, এই কয়েকটা ব্যাংক নিয়ে আমি আলোচনা করলাম। এর মধ্যে যদি আমি নাম্বার 1-এ রাখতে চাই, আমি অবশ্যই ট্রাস্ট ব্যাংকে 1 নম্বরে রাখবো, এবি ব্যাংকে আমি 2 নম্বরে রাখবো, 3 নম্বরে আমি রাখবো উত্তরা ব্যাংকে, 4 নম্বরে আমি রাখবো ব্র্যাক ব্যাংকে, ব্র্যাক ব্যাংকে আমি 4 নম্বরে রাখবো, আর ইবিএলকে আমি 5 নম্বরে রাখবো, আর সর্বশেষ আমি আল আরাফা ইসলামী ব্যাংকে রাখবো, কারণ আল আরাফা ইসলামী ব্যাংক অলরেডি সে উপরের দিকে চলে গেছে। আর 7 নম্বরে যদি আমি রাখি তাহলে আমি রাখবো সিটি ব্যাংকে। তো এই হচ্ছে অবস্থা। মানে যদি একেবারে যদি 1-2-এর মধ্যে রাখি তাহলে আমি এবি ব্যাংক এবং আমি ট্রাস্ট ব্যাংকে রাখবো, কারণ এগুলো এমন এক পজিশনে বসে আছে, ওই স্টকগুলো একটু পড়ার চান্স আছে। উত্তরা ব্যাংক বলেন, ইবিএল বলেন বা ব্র্যাক ব্যাংক বলেন, ব্র্যাক ব্যাংক পড়ার সম্ভাবনা নাই এখান থেকে, কিন্তু এই দুটো ব্যাংক এখান থেকে পড়ার কোনো আর স্কোপ নাই, ট্রাস্ট ব্যাংক এবং এবি ব্যাংক। যদিও এবি ব্যাংক ডিভিডেন্ড দিচ্ছে না, কিন্তু এখান থেকে পড়ার স্কোপ নাই, কারণ সে এখান থেকে আপ মুভমেন্টে যাবে, এবং ট্রাস্ট ব্যাংক তো যাবেই, বোঝা যাচ্ছে তার ডিভিডেন্ড পলিসি খুবই ভালো, খুবই ভালো। তো সব কিছু মিলে আমি আপনাদেরকে সর্বশেষ যে বিষয়টা বলতে চাচ্ছি, আমি আজকে যতগুলো স্টক নিয়ে কথা বলছি, 7টা স্টক, সবগুলো ব্যাংক ক্যাটাগরির স্টক, ব্যাংকের স্টক নিয়ে কথা বলার অন্যতম একটা কারণ হচ্ছে এরা খুব দ্রুততার সাথে আগামী এই মাসের সম্ভবত ডিভিডেন্ড দিয়ে দিবে, তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে। আপনারা অনেকে একটা ধারণা আছে যে আপনারা দেখছেন যে আগের প্রিভিয়াস যদি আপনি ডিভিডেন্ড আপনারা নিউজ দেখবেন যে কোনোটা মার্চ মাসে দিয়েছে, কোনোটা এপ্রিল মাসে দিয়েছে, কোনোটা মে মাসে দিয়েছে, এরকম আপনারা নিউজে দেখবেন। এবার কিন্তু সেটা হবে না, রাশেদ মাকসুদ কমিশন কিন্তু এটা করতে দিবে না। ঠিক যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করার কথা ওই সময় ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হবে।
তো সুতরাং সবগুলো ডিভিডেন্ড একই সময়ে আসবে, আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকেন। সুতরাং এন্ট্রি নিতে হলে এখনই এন্ট্রি নিতে হবে। আপনি এই যে একটা ডিভিডেন্ড ঘোষণা হলো, ওইখান থেকে প্রফিট টেক করে অন্য আরেকটা ব্যাংকের স্টকে গেলেন যে সেটা ডিভিডেন্ড পরে দিলে আবার তার থেকেও একটা ডিভিডেন্ডকে কেন্দ্র করে প্রাইজ আপ হবে, তখন সেখানে আবার একটা এন্ট্রি নেবেন, প্রফিট করবেন। এবার সেটা হবে না। আপনারা এক সপ্তাহের ব্যবধানে দেখবেন যে সমস্ত ব্যাংকের স্টক ডিভিডেন্ড ঘোষণা করে ফেলছে। তো সুতরাং আপনারা স্টকগুলোতে যারা ব্যাংকের স্টককে ডিসেম্বর ক্লোজিং স্টকগুলোকে পছন্দ করেন, এই যে স্টকগুলো আমি বলছি আসলে এর বাহিরে তেমন কোনো স্টক আর নাই। লিন্ডিবিডি আছে, লিন্ডিবিডি অলরেডি দাম একটু হলরেড হয়ে গেছে, সে নিচে আসছে। যদি ডিভিডেন্ড অনেক ভালো দেয়, লিন্ডিবিডি অনেক ভালো ডিভিডেন্ড দিবে আগামী দিনে, সম্ভাবনা আছে, তখন সে প্রাইস হয়তো আর আপ করবে। কিন্তু সেফ জোনে থাকতে হলে এই ব্যাংকগুলোতে আপনারা ডিভিডেন্ডকে কেন্দ্র করে এন্ট্রি নিতে পারেন। আমি মনে করি এখান থেকেই ব্যাংকগুলো উপরের দিকে যাবে। তবে ডিভিডেন্ড সবগুলা ব্যাংকের একই সময়ে ঘোষণা আসার সম্ভাবনা বেশি, কারণ কোম্পানিগুলোকে এখন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন খুব টাইট পজিশনে রাখছে। মানে যখন যেটা ইপিএস যখন যেটা ডিক্লেয়ার করার কথা তখন সেটা ডিক্লেয়ার করতে হবে, যখন যেটা দেওয়ার কথা তখন সেটা দিতে হবে। ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করার কথা তখন ডিভিডেন্ড দিতে হবে, যখন ডিভিডেন্ড ডিসবার্স করার কথা তখন ডিসবার্স করতে হবে, এজিএম যখন করার কথা এজিএম তখন করতে হবে। কমিশনের এই দিকগুলো ভালো আছে, কমিশনের অনেক ভুল আছে, ভুল যে থাকবে না তা না, অবশ্যই ভুল আছে। কারণ তারা মার্কেট মেকার তৈরি না করে, যারা পুরাতন দিনের মার্কেট মেকার বা কারসাজিকারক যাই বলে না কেন তাদেরকে মার্কেট থেকে বের করে দিয়েছে। এখন নতুন করে কোনো মার্কেট মেকার মার্কেটে নাই, যার কারণে মার্কেটে বলি হচ্ছে না। এটা হচ্ছে সহজ কথা। যতক্ষণ পর্যন্ত মার্কেট মেকার না আসবে ততক্ষণ পর্যন্ত মার্কেট এভাবেই চলতে থাকবে। তো সব কিছু মিলে আমি এটুকু বলবো যে ব্যাংকের এই স্টকগুলোতে আপনারা এন্ট্রি নিতে পারেন ডিভিডেন্ডকে কেন্দ্র করে, এবং ব্যাংকের স্টক থেকে অনেক বেশি প্রফিট আশা করবেন না, 10 থেকে 15%। আর আমাদের এই মার্কেট থেকে 20 থেকে 30%, আমি বারবারে বলি 20 থেকে 30%-এর বেশি যদি আপনি প্রফিট আশা করেন তাহলে আপনাকে রিস্কি স্টকে ঢুকতে হবে। আর এক্ষেত্রে বেশিরভাগ 90% আপনি লুজার হবেন, যেটা অলরেডি হয়ে গেছে বিনিয়োগকারীরা। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা ভালো স্টকের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।